বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকেই জঙ্গি সন্দেহে পাকিস্তানের বাসিন্দায় রানা রৌফকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ সূত্রে যা খবর বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই রানা রৌফ। এই নিয়ে সজল ঘোষ বিজেপি বিধায়ক কি বলেছে? এরা এজেন্ট, এরা সাব এজেন্ট। আসল যে মেন এজেন্ট, সে এজেন্ট এখন চোখের নিয়ে নাটক করছে, 20 বস্তা নিয়ে গেছে। আমি বলছি এই পুলিশই ছিল 3 মাস আগেও, এই পুলিশই ছিল 4 মাস আগেও। কোনো দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 15 বছরে 15 বার দেখাতে পারেননি যে অন্য রাজ্যের পুলিশ না এলে পরে এই ধরনের জঙ্গি ধরা পড়েছে, বা যদিও ধরা পড়তো তাহলে ইনপুট থাকতো অন্য রাজ্যের। এই রাজ্যের পুলিশ এই রাজ্যের তদন্ত করে এই রাজ্য থেকে গ্রেপ্তার করছে। তার মানে বুঝতে পেরেছেন ভাইপোর কেন জ্বালা হয়। তো 11 সাল থেকে এসছে একজন পিসি, ওদের খালা এসছে সরকারে, আরও 12 সাল থেকে থাকবে না। তো মহামুশকিল। সবই তো হবে, ওখানে ইজাজ হবে, ওখানে খান হবে, ওখানে হাকিম হবে, এরাই তো হবে, আর কারা হবে? এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর কাছে যা খবর রয়েছে যে এই রানা রৌফ পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিল, ভারতের যে ডকুমেন্ট অর্থাৎ জাল ডকুমেন্ট তৈরি করেছিল মোহাম্মদ ইজাজের মাধ্যমে। আর মোহাম্মদ ইজাজ সে তপসিয়ায় থাকতো, সেই রানা রৌফকে তপসিয়ায় নিয়ে এসেছিল। আমাদের প্রতিনিধি আবির দত্ত আরো বিস্তারিত জানিয়েছেন, দেখুন। দাঁড়িয়ে রয়েছি তপসিয়া সেকেন্ড লেনে, এবং এই তপসিয়া সেকেন্ড লেনের ঠিক যে বাড়ির নিচে আমি দাঁড়িয়ে আছি, এই বাড়িতেই 1 বছর আগে থাকতো এই মোহাম্মদ আজিজ নামে এক ব্যক্তি, যে মোহাম্মদ আজিজকে তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তপসিয়া অঞ্চল কিন্তু তিলজনা থানা অঞ্চল, তপসিয়া সেকেন্ড লেন। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে সে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল। কাকে বানিয়ে দিয়েছিল? রানা রাউফকে। যে রানা রাউফ, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বনগাঁ থেকে। এবং এই যে রানা রাউফ যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ কি? সে হচ্ছে পাকিস্তানের বাসিন্দা, ফেজলাবাদের, এবং 2012 সালে নেপালে সে প্রবেশ করে, ভারত নেপাল সীমান্ত হয়ে সে প্রবেশ করে ভারতবর্ষে। এবং এখানে এসে আর্মিদের বিভিন্ন এস্টাবলিশমেন্ট থেকে আরম্ভ করে মুভমেন্ট, সেখানে ফোর্ট উইলিয়াম রয়েছে এমনটাও জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে ভারতীয় রেলওয়েতে কর্মরত এরকম বেশ কিছু অফিসারের বিষয়েও কিন্তু তথ্য নেওয়ার সে পরিকল্পনা চালিয়েছে, এবং তার সাথে সাথে ছবিও নিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, শ্যামল জানা আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে ছবি। এই বিল্ডিংয়ে সে যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসেই কিন্তু তারা ছিল। এবং এই যে রানা রাউ, সে ওয়াহাব আলম, যে ওয়াহাব আলম নামটাই পুরোপুরি ফেক, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ওয়াহাব আলম নামে এই অ্যাড্রেসেই তৈরি করা হয়েছিল আধার কার্ড ভোটার কার্ড। আর ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, রানা রৌফ এবং মোহাম্মদ ইজাজ, এদের দুজনেরই 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বারাসাত আদালতে আজ তোলা হয়। আদালতে কি হলো আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, রানা রৌফ আর মোহাম্মদ ইজাজ তাদেরকে আজকে বারাসাত আদালতে পেশ করা হয়, এবং আদালতে পেশ করার সময় এসটিএফ তরফ থেকে তাদের 14 দিনের হেফাজত চাওয়া হয়, এবং বিচারক 14 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং যেটা বলা হয়েছে, বিশেষ সরকারি যিনি কৌশলী ছিলেন বা তিনি যেটা জানিয়েছেন আদালতের কাছে, যে এই দুজন পাক নাগরিক তারা এই যশোর রোড ধরে হাবড়ার চৌন্দা মোড়ের কাছ থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছবে, এবং সেখান থেকে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা ছিল। এবং তাদের যে মোবাইল ফোন, সেখান থেকে বেশ কিছু তথ্য তারা ডিলিট করে দিয়েছে, এবং পাকিস্তানের কিছু নথি তাদের কাছে আছে। তার পাশাপাশি ভারতীয় নথি কি করেছে সেটা তদন্ত করে জানা হবে, এমনটাই আদালতের কাছে বলা হয়। তার পাশাপাশি বেশ কিছু চ্যাট, গুরুত্বপূর্ণ চ্যাট তারা ডিলিট করেছে, এবং তারা যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এমনটাই সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই 2 পাক নাগরিক তারা দীর্ঘদিন ধরে এ রাজ্যে ছিল, এবং তারা কোথায় আশ্রয় নিয়েছিল, কারা তাদের পরিচয়পত্র তৈরি করেছিল, এই সমস্ত জিনিস খতিয়ে দেখার জন্য এসটিএফ এর তরফ থেকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় রানা রৌফ এবং মোহাম্মদ ইজাজকে। এবং বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং যে তথ্য পাওয়া যাচ্ছে তাদের সাংঘাতিক তথ্য, এবং সেখানে রীতিমতো সরকারি আইনজীবী যেটা জানিয়েছেন যে বেশ কিছু তথ্য তারা ডিলিট করে দিয়েছে, এবং তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করলে আরো কিছু তথ্য পাওয়া যেতে পারত। এবং তাদের যেটা পরিকল্পনা ছিল যে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা নেপালে প্রবেশ করত, কাঠমান্ডুতে প্রবেশ করত, সেখানে কোনো নাশকতার ছক ছিল কিনা সেটা পুরো স্পষ্ট হবে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করলে, এবং আরো তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজন রয়েছে, এমনটাই আদালতকে জানানো হয়। সব শুনে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।